নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় আগরতলার শান্তিপাড়া স্থিত গেদু মিয়া মসজিদে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্য কর্মকর্তা। ঐতিহাসিক গেদু মিয়া মসজিদে মাদ্রাসা শিক্ষক সমিতির দ্বারা আয়োজিত আজকের এই মহতী কার্যক্রম রক্তদান শিবির, এই কার্যক্রমে উপস্থিত শ্রী বাহারুল ইসলাম মজুমদার, চেয়ারম্যান ত্রিপুরা ওয়াকফ বোর্ড ছিলেন। কিছু ওনাদের সমস্যা নিয়ে একটা স্মারকলিপি আমাকে দিয়েছিলেন। আজকেও বলার সময় উনি কিছু বিষয় তুলে ধরেছেন। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সেগুলি নিশ্চিত দেখব। আমার কাছে আপনারা যে আগে দিয়েছিলেন সেটারও মেমোরেন্ডাম আছে, যেটা বাহারুল ইসলাম মহোদয় বলেছিলেন যে আমাদের যে ফাইন্যান্সিয়াল ইয়ার পর আমরা বাজেট তৈরি করি, আমরা ওই সময় নিশ্চিত যেই বিষয়গুলো আমরা সমাধান করতে পারি আমাদের আর্থিক সংগতি অনুসারে আমরা চেষ্টা করব পজিটিভিটির সঙ্গে আপনাদের পাশে থাকার জন্য। বন্ধুরা, আমি সমস্ত আমার ত্রিপুরা রাজ্যের, আমি সংখ্যাগুরু বলার পক্ষে থাকি না কোনোদিন। আমরা সবাই ত্রিপুরাবাসী, আমরা সবাই ভারতবাসী, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। এই শব্দগুলো সংখ্যাগুরু, জাত পাত পন্থ এগুলোকে আলাদা করে দেয় মানুষকে। আজকে এখানে যে রক্তদান করছে তার মধ্যে কোথায় লেখা আছে যে সংখ্যালঘু? কাকে দেবে কে জানে? কোন ব্যক্তি পাবে? কার জীবন বাঁচাবে? কেউ জানে না। সে কোন ধর্মের, সে মহিলা না পুরুষ, সে শিশু না বুজুর্গ, কেউ জানে না। তো আমরা আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা ভারতবাসী, আমরা ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছি। এই মাটি যতদিন পর্যন্ত রয়েছে ততদিন পর্যন্ত আমাদের শ্বাস প্রশ্বাস থাকবে। আজকে দেশের প্রিয় প্রধানমন্ত্রী সে জাত পাত পন্থের ঊর্ধ্বে উঠে সে কাজ করতে সক্ষম হয়েছে। একবার কল্পনা করে দেখুন, উত্তরপ্রদেশে ইলেকশন হয়েছিল, সবাই ভাবতো উত্তরপ্রদেশে তো জাত পাত পন্থের ইলেকশন হয়, বিহারে তো জাত পাত পন্থের ইলেকশন হয়, তাছাড়া রাজনীতি হয় না। উত্তরপ্রদেশ ইলেকশনে মাননীয় প্রধানমন্ত্রীজি ডেভেলপমেন্টের ইস্যু নিয়ে গেছেন, রোজগারের ইস্যু নিয়ে গেছেন, মানুষ একতরফা মোদিজিকে ভোট দিয়েছে। বিহারের ইলেকশনে সমস্ত মিডিয়াগুলো অ্যাসেসমেন্ট করেছিল যে বিহারে বিজেপি আর নীতিশ কুমারের সরকার হবে না। কি হয়েছে তার পরিণাম? মানুষ মোদিজির সঙ্গে দাঁড়িয়েছে, ডেভেলপমেন্টের ইস্যুর সঙ্গে দাঁড়িয়েছে। এমনকি অপোজিশনে যে ছিল লালু প্রসাদের ছেলে, ওনারও ইস্যু ছিল ডেভেলপমেন্ট, ওনারও ইস্যু ছিল রোজগার, ওনার ইস্যু জাতপাত ছিল না। বিহারের রাজনীতিও পরিবর্তন হয়ে গেছে। নরেন্দ্র মোদী রাজনীতির পরিভাষাই চেঞ্জ। আর এখান দিয়ে হয়ে গেলে ডিস্টেন্স কত? চিটাগাং বন্দরগাহ থেকে ত্রিপুরার বর্ডারের সাবরুম লজিস্টিক হাব পর্যন্ত যেখানে রেলওয়ে স্টেশন আছে, মাত্র 67 কিলোমিটার, মানে প্রায় 70 কিলোমিটার। কোথায় 1600 কিলোমিটার, কোথায় 70 কিলোমিটার। এরপর কল্পনা করে দেখুন, যখন এই চিটাগাং বন্দরগাহের মধ্যে দিয়ে সমস্ত জনকে সাথ দিয়েছিল, উনি বলেন না যে আমার বাবা জাতির জনকে সাথ দিয়েছিল। ত্রিপুরার মাটি বাংলার স্বাধীনতার সময় পাশে দাঁড়িয়েছিল, বাংলাদেশ কোনোদিনই বলবে না। তো এমন একটা মাতৃবত মহিলা পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তাতে নিশ্চিত ত্রিপুরার লাভ হচ্ছে। বন্ধুরা,
এই করোনার মধ্যে দিয়ে ত্রিপুরার ইকোনমি কোনো জায়গায় পিছিয়ে যায়নি। বহু রাজ্যের মধ্যে, বড় বড় রাজ্যের মধ্যে বেতনে কাট হয়েছে, বিভিন্ন জায়গাতে পয়সা কাটা হয়েছে, কিন্তু ত্রিপুরা রাজ্যে সেটা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর যে আশীর্বাদ ত্রিপুরাবাসীর সঙ্গে রয়েছে তার কারণে। বন্ধুরা, মাদ্রাসা শিক্ষক সমিতি হবে, তারপর আজকে অটল জলধারা মিশনের মাধ্যমে সরকার তয় করে রেখেছে যে 2022 ডিসেম্বরের মধ্যে ত্রিপুরার প্রত্যেকটি বাড়িতে ফ্রিতে জলের নল পৌঁছে দেওয়া, তার ব্যবস্থায় সরকার করছে। একদিকে যেমন জল পৌঁছে দেওয়া, একদিকে ডালের দাম স্থির রাখা, একদিকে চালের দাম স্থির রাখা, একদিকে এফসি এর মাধ্যমে প্রকিউরমেন্ট করার পর যে চাষিদের রোজগার বৃদ্ধি, আরেকদিকে যেই চাষিদের কাছে জমিন নেই, বর্গাদারের মধ্যে আপনাদের সমাজ থেকে যারা আসে তাদের মধ্যে বর্গাদার বেশি। আমি ত্রিপুরাতে ঘুরি, আমাদেরও জায়েজ জমি আছিল। আমার আজও খেয়াল আছে, রমজান মিয়া নামে যে ব্যক্তি, উনি জামজুরিতে আমাদের জমিন বর্গাদে করতেন। তো বর্গাদার, তাদের দিকে অনেক স্লোগান হয়েছে, ক্ষেতমজুরের অনেক ইউনিয়ন হয়েছে, কিন্তু এই সরকার আসার পর প্রথম 50,000 বর্গাদারের জন্য লোনের ব্যবস্থা করা, 7% ইন্টারেস্টে কেসিসি লোন জমিনের কাগজ ছাড়া দেওয়া হতো না ত্রিপুরাতে। কেসিসি লোন যারা কৃষক আছে জানেন যে কেসিসি লোন নিতে হলে জমির পর্চা লাগবে, দলিল লাগবে। আর এখন এই সরকার বলছে পর্চা লাগবে না, জমিনের মালিক লিখে দেবে যে আমার জমিন, সে বর্গা করে লিখে দিলে স্ট্যাম্প পেপারের মধ্যে তাকে কেসিসি লোন দিয়ে দেওয়া হবে। গ্রামীণ ব্যাংক, নাবার্ডের মাধ্যমে আমরা সেটা করতে সক্ষম হয়েছি। মাত্র 7% ইন্টারেস্টে সাবসিডাইজ লোন এই বর্গাদার 50,000 পাবে, এবং সময় মতো যদি সে কিস্তি দেয় তো মাত্র 4% ইন্টারেস্ট লাগবে। সেই দিশাতে সরকার কাজ করেছে। বর্গাদার হোক আর আমির ব্যক্তি হোক, তাদের জন্যই সরকার কাজ করেছে। ত্রিপুরাতে সমস্ত কাজকর্মের সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে করা হচ্ছে, ডিজিটাইজেশন করা হচ্ছে, যাতে ইজি টু কাজ হয়ে যায়, কারোর কাছে যাওয়ার দরকার নেই। আরওয়ার তৈরির জন্য একবার মনে করুন যে আপনার ফ্যামিলিতে আপনাকে ছেলেকে বিবাহ করিয়েছেন, রেশন কার্ড আলাদা করবেন, তার জন্য কত কষ্ট করতে হয়। অনেকে আছে যে 3 বছর 4 বছর হয়ে গেছে, নেতার বাড়িতে যাচ্ছে, পঞ্চায়েত সেক্রেটারির কাছে যাচ্ছে, প্রধানের কাছে যাচ্ছে, এমএলএর কাছে যাচ্ছে, মন্ত্রীর কাছে যাচ্ছে, বলে আমার ছেলেটাকে 3 বছর হয়েছে বিবাহ করিয়েছি, তার রেশন কার্ডটা আলাদা করে দিন। কত ধাক্কা খেতে হচ্ছে, পার্টির লাইনে যেতে হচ্ছে। আজকে সরকার সেই দিশাতে কাজ করছে, আপনারা জানলে খুশি হবেন। আর এর জন্য কাউকে যেতে হবে না, সে অনলাইনে করার ব্যবস্থা সরকার শুরু করে দিয়েছে। আপনি একবার গিয়ে ফর্ম ফিল আপ করে দেবেন, অনলাইনে আপনি আপনারা তৈরি হয়ে যাবে, বারবার কোথাও গিয়ে ধাক্কা খেতে হবে না। সেই দিশাতে সরকার কাজ করছে। বন্ধুরা, সমস্ত কিছু ডিজিটালাইজেশন করা হচ্ছে, ইপিডিএস সিস্টেম লাগু করা হয়েছে। ইপিডিএস সিস্টেম মানে ওয়ান কার্ড ওয়ান নেশন লাগু করেছে। এই রেশন শপে আপনাকে চাল দিচ্ছে না, বলছে মিটিংয়ে না গেলে চাল দেব না। আগে সেটা হয়েছে যে পার্টির মিছিলে যাবে না তো তোমার রেশন কার্ডের রেশনে চাল দেব না। এখন যদি এই দোকান থেকে চাউল না দেয় তো আপনি সোনামুড়ার লোক এসে বিশালগড় থেকে চাউল নিতে পারবেন, সেই ব্যবস্থা হয়ে গেছে। শুধু বিশালগড়ের নয়, বিশালগড়ের লোক গিয়ে তামিলনাড়ুতে কোনো গ্রামের থেকেও রেশন শপের দোকান থেকে আপনার রেশন আপনি বুঝে পেতে পারেন, তার ব্যবস্থা এই সরকার করেছে, নরেন্দ্র ভাই মোদী করেছে। ইপিডিএস সিস্টেম যখন লাগু করছি তো বিধানসভায় বিরোধী পার্টির কয়েকজন বরিষ্ঠ সদস্য বলে কি করছেন, ইপিডিএস চালু করছেন, গরিব মানুষ কিভাবে পাবে? গরিব মানুষ তো কোদাল দিয়ে কাজ করে তাদের তো হাতের যে নিশান মিলবে না, তত সে পাবে না। তখন আমি বললাম, আরে ঠিক আছে, হাতের নিশান মিলবে না, তার রেটিনা তো মিলবে, চোখ তো যাবে না কোথাও, চোখের রেটিনা তো হয়ে যাবে। আর তারপরও সেটাও যদি না হয়, তার আধার কার্ড তো আছে, তা দিয়েও তো হয়ে যাবে। মানে ইপিডিএস সিস্টেম না লাগু করার সব ফন্দি ছিল। কারণ কি, ইপিডিএস সিস্টেম যদি লাগু করা হয় তাহলে গরিবকে আর আটকানো যাবে না, গরিবকে বেবকুফ বানানো যাবে না যে রেশনের চাল দেবো না, রেশনের তেল দেবো না, রেশনের সাবান দেবো না। রোজগারের সঙ্গে থাকবে, তাদের সঙ্গেই রাজনীতি করা সম্ভব হবে। 3 তালাক
তিন তালাক কথাটা মনে আসলে দুঃখ হয়। আমরা যেখানে এখানে জেন্টস বসে আছি, আমাদের বোন আছে, আমাদেরও পত্নী আছে, আমাদেরও মেয়ে আছে। আমি একটা উদাহরণ পেশ করবো আপনাদের সামনে। আমি দিল্লি থেকে গুয়াহাটি যাচ্ছিলাম, ওই সময় তিন তালাকের বিষয়ে পার্লামেন্টে আসছে, মোদিজি বলছে তিন তালাক সমাপ্ত করব। তো একজন ব্যক্তি আমার সঙ্গে বসা, বিজনেসম্যান, আমি ওনাকে জিজ্ঞাসা করে নি কে। উনি কিছুটা প্লেনে বসার পর আমাকে জিজ্ঞাসা করছে, প্রথম সঙ্গে থাকলে কথোপকথন হয়, আপনি কি মেম্বার অফ পার্লামেন্ট? আমি বলি না, আমি বিজেপি প্রেসিডেন্ট ত্রিপুরা প্রদেশ। আচ্ছা আচ্ছা স্যার, স্যার মোদি যে একটা ভালো কাজ করছে। আমি কোনটা? বলে তিন তালাকের যে বিষয়টা। আমি কেন? বলে আমার একটা মেয়ে আছে, আর আমি কোটিপতি। গুয়াহাটিতে আমার সবচাইতে প্রথম আমি যে গম চোরানের মিল লাগিয়েছিলাম, হায়েস্ট যে আটা এবং ময়দা উৎপাদক আমি। আমার একটাই মেয়ে, উচ্চশিক্ষিতা, সে লাভ ম্যারেজ করে বিবাহ করেছে, তারপর তাকে তালাক দিয়ে দিয়েছে। আমি মেয়েটাকে আবার বিয়ে দিতে চাইলাম, সে অন্য কাউকে বিয়ে করতে চায় না। আমার কাছে এত টাকা, এত পয়সা, কিন্তু আমার মেয়েকে আর আমি তার কাছে ফেরত পাঠাতে পারলাম না। কোর্ট মামলা কোনো কিছু হলো না। তো তখন না চোখের জলে এসে বলছে, যদি হয়ে যায় তাহলে অনেক মা বোনরা মুক্তি পেয়ে যাবে। আজকে মোদিজি সেই কাজটা করেছে। মানুষ অনেক সময় বলতো বলে এটা সংখ্যালঘু ভোট ব্যাংকের লোকসান হয়ে যাবে। মোদিজি ভোট ব্যাংকের দিকে তাকায়নি, কারণ মোদিজি ভারতবাসীকে ভোট চায়, সংখ্যালঘুর ভোট চায় না, ভারতবাসীর ভোট চায়। সংখ্যাগুরু শব্দ থেকে মোদিজি ভারতবাসীকে মুক্তি দিতে চায়। তো সেই দিশাতে নরেন্দ্র মোদী কাজ করছে, ডেভেলপমেন্টকে সামনে রেখে। আমাদের যত বেশি উন্নয়ন হবে, আমাদের ছেলে মেয়ে পড়াশোনায়, একজন বাহরুল ইসলাম কেন, একজনই সারা ত্রিপুরার যে সায়েন্টিস্ট কেন তৈরি হয়েছে। আমি বিধানসভা ইলেকশনে যখন উনি প্রার্থী হয়েছিলেন বক্সনগরে, আমি গিয়েছিলাম, 2-3টা জনসভাতে আমি জনতার সামনে আপিল করেছিলাম, বলে বাহরুল ইসলাম মহোদয়, ওনার বাবাও মন্ত্রী ছিলেন এক সময়, ওটা ছেড়ে দিন, কিন্তু উনি একজন এই সমাজের মধ্যে সবচেয়ে সুশিক্ষিত সায়েন্টিস্ট লোক, আপনারা ওনাকে জিতিয়ে দিন, সরকার হলে ওনাকে মন্ত্রী বানাবো। একটাই কমিটমেন্ট করেছিলাম। কিন্তু ওই সময় ভাগ্য বিধাতা, জনতা সর্বোপরি, যেটা জনতা রায় দিয়েছে, ভারতীয় জনতা পার্টি এবং বাহরুল ইসলাম সেটাই মেনে নিয়েছে। যেটা পেয়েছি সেটাও তো আশীর্বাদ পেয়েছি, কম ভোট তো পাইনি। সেকেন্ড পজিশনে বাহরুল ইসলামই তো ছিল, এবার দেয়নি, আগামীবার দেবে। তো নিরাশ হওয়ার কোনো কিছু না। তাই বন্ধুরা, আমি আশা করি ত্রিপুরার সার্বিক উন্নয়নের জন্য, আমাদের সমাজের উন্নয়নের জন্য, আমার সোসাইটির উন্নয়নের জন্য আমরা একে অপরকে সাহায্য করব, আমাদের জীবনমান উন্নয়নের জন্য। এ রাজ্যে 40 বছর যাবৎ ক্রমাগত একটা অন্য ধারায় রাজনীতি ছিল, অন্য ধারায় সরকার ছিল। 2018-তে জনতার অভূতপূর্ব রায়ে এই সরকার এসছে। কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি যে 0 থেকে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হয়ে যাবে। এই সব কিছু জনতা তৈরি করেছে, ত্রিপুরার মানুষ তৈরি করেছে। আর তার কারণেই মাননীয় প্রধানমন্ত্রীজি 2019-এর লোকসভা ইলেকশনের আগে যখন উদয়পুর এসেছিলেন, তখন মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছিলেন, বলে পুরো ভারতবর্ষের মানুষের প্রতি আপিল করেছিলেন, যান ত্রিপুরা দেখে আসুন। ত্রিপুরার মানুষ দূরদর্শী, ত্রিপুরার মানুষ বুদ্ধিমান, ত্রিপুরার মানুষ মেহনতি। কে বলছে? দেশের প্রিয় প্রধানমন্ত্রী। এর চাইতে বড় উপহার এক প্রধানমন্ত্রী আমাদেরকে কি দিতে পারে? আজকে ত্রিপুরাতে
কোনো একটা এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।